সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আসন্ন নির্বাচনে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে কমিশন, বিদেশি কূটনীতিকদের জানালেন সিএসএ। নির্বাচিত হলে কঠোর হাতে দুর্নীতি দমন করবে বিএনপি, চট্টগ্রামের জনসভায় প্রতিশ্রুতি তারেকের। দুর্বৃত্তরা ভোটের বাক্সে হাত দিলে প্রতিহত করা হবে, ঢাকায় নির্বাচনী সমাবেশে জামায়াতের আমির। শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের গণতন্ত্র উত্তরণ ও নিরাপত্তাকে বিপন্ন করছে, পররাষ্ট্রের বিবৃতি। আসন্ন নির্বাচনে ভোটের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ইসি সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রবিবার ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফিং শেষে তিনি আরও জানান, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশনের প্রতি বিদেশি কূটনীতিকদের শতভাগ আস্থা আছে। এদিকে মাঠ প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছে এবি পার্টি। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ৮৩টি বিদেশি পর্যবেক্ষকের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশের নির্বাচন ব্যবস্থাপনা সংস্থার প্রধানদের আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় রবিবার সকালে সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে জানাতে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সাথে বৈঠক করে ইসি। পরে সিইসি জানান, সবাই যাতে শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে যেতে পারে সেজন্য সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় মাঠে থাকবে। নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব, যাতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সবাই এই যে কেন্দ্রে আসতে পারে, ভোটটা দিতে পারে, ভোটটা দিয়ে যাতে ফিরে যেতে পারে। আমরা এখানে যে আর্মি ডেপ্লয় করব, বিজিবি ডেপ্লয় করব, র্যাব ডেপ্লয় করব, আমার এই যে নৌবাহিনী, বিমান বাহিনী, তারপরে আনসার, অল দ্য হিউজ ডেভেলপমেন্ট উইল বি দেয়ার। আমাদের যে ফোকাসটা একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়া, এ ব্যাপারে তারা বুঝতে পেরেছেন এবং তারা খুবই সন্তুষ্টি প্রকাশ করেছেন আমাদের প্রস্তুতি নিয়ে। এদিকে ভোটের মাঠে লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ তুলে এবি পার্টি চেয়ারম্যান বলেছেন, নির্বাচন নিয়ে কোনো কারসাজি হলে আরেকটি গণ আন্দোলন হবে। নির্বাচনকে যে কেউ যদি ম্যানিপুলেট করার চেষ্টা করে এবং প্রশাসন যদি এখানে দুর্বলতার পরিচয় দেয়, নির্বাচন কমিশন যদি আমাদের অভিযোগ শোনার পরও কোনো ধরনের পদক্ষেপ না নেন, তাহলে কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে আরেকটি গণ আন্দোলন ঘটতে পারে। এর আগে জাতীয় পার্টির নিবন্ধন বাতিল সহ তাদের নির্বাচনের বাইরে রাখতে ইসিকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। দলটিকে নির্বাচন থেকে না সরালে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন নেতারা। আওয়ামী লীগ এবং তার দোসররা নির্বাচনে কোনোভাবে অংশগ্রহণ করতে পারবে না। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। ময়মনসিংহের ভালুকায় নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রবিবার বিকেলে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মোর্শেদ আলমের পক্ষে লিফলেট বিতরণকে কেন্দ্র করে বিএনপির প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর সমর্থকদের এই সংঘর্ষ হয়। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, এই সময় স্থানীয় বিএনপি কার্যালয়ে ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, সংঘর্ষের খবরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দোরগোড়ায় নির্বাচন, দেশ জুড়ে বইছে ভোটের হাওয়া, কিন্তু এই উৎসবের আমেজের মধ্যেই সাধারণ মানুষের মনে দানা বাঁধছে উদ্বেগ। বিশেষ করে সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ড এবং বিভিন্ন স্থানে রাজনৈতিক অস্থিরতা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তুলেছে নানা প্রশ্ন। ঘড়ির কাঁটা বলছে সময় এখন নির্বাচনের। রাজপথ থেকে পাড়া মহল্লা সর্বত্রই এখন আলোচনার কেন্দ্রে ভোট। উৎসবের এই আবহে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও বিশেষ বাহিনী। তবে প্রস্তুতির এই বিশাল আয়োজনের মধ্যেও গত এক মাসে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা জনমনে তৈরি করেছে ভীতি।
কোথাও দলীয় কোন্দল, আবার কোথাও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝরছে রক্ত। বিশেষ করে রাজনৈতিকভাবে স্পর্শকাতর এলাকায় এই অস্থিরতা সাধারণ মানুষের নিরাপত্তাকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে। প্রশাসনকে শক্তভাবে আরও কঠোর শক্ত ভূমিকা পালন করতে হবে। এছাড়া সুষ্ঠু নির্বাচন আমরা আশা করতে পারি না। চিহ্নিত আসামি যারা, তাদেরকে এখন আইনের জেলখানায় রাখা উচিত, তাদেরকে বাইরে রাখা উচিত না। গণমাধ্যমের তথ্য বলছে, নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই দেশে অপরাধের গ্রাফ ঊর্ধ্বমুখী। অস্ত্র উদ্ধার অভিযান চললেও অবৈধ অস্ত্রের ঝনঝনানি থামানোই এখন প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ। টার্গেট কিলিং থেকে শুরু করে রাজনৈতিক হত্যা, সেই প্রসঙ্গগুলো আছে এবং তফসিলের পরে প্রতিদিনই আমরা এই সংঘাত, সহিংসতা কিংবা ধাওয়া পাল্টা ধাওয়া, রাজনৈতিক বিদ্বেষের যে ঘটনাগুলো কিন্তু কম বেশি আমরা লক্ষ্য করছি, ছোট বড় মাঝারি বিভিন্ন জায়গাতে হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী কিংবা এখন যারা এই নির্বাচন অনুষ্ঠিত করার প্রশ্নে যারা অংশীজন হিসাবে কাজ করছেন, তারা যদি এটাকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে না পারেন, এই সংঘাত সহিংসতার প্রসঙ্গগুলো আরো বাড়বে। নির্বাচন কমিশন বারবার আশ্বস্ত করছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের, কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা বলছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজন আরও কঠোর পদক্ষেপ এবং রাজনৈতিক দলগুলোর সহনশীলতা। নির্বাচনী লড়াই যতটা না ব্যালটের, তার চেয়ে বেশি যেন পেশি শক্তি না হয়, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। ভোট যুদ্ধের এই উত্তপ্ত ময়দানে আইনশৃঙ্খলার লাগাম কতটা শক্ত হাতে ধরে রাখতে পারে প্রশাসন, সেটি এখন দেখার বিষয়। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে চলছে নির্বাচনী প্রচারণা। ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থী এবং তাদের সমর্থকরা। রবিবার ঠাকুরগাঁও সদর উপজেলার সিংপাড়া গ্রামে নির্বাচনী সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, জামায়াতে ইসলামকে কেউ বিশ্বাস করবে না, কারণ তারা পাকিস্তান বিরোধী আন্দোলন সমর্থন করে নাই। আমরা এমন কোন দলকে সমর্থন করতে পারি না যারা আমাদের দেশের অস্তিত্বে বিশ্বাস করে। জামায়াতে ইসলামকে বিশ্বাস করে, কারণ এরা পাকিস্তান আন্দোলনকেও সমর্থন করে নাই। ফরিদপুর ৩ আসনের বিএনপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও আশপাশের এলাকায় প্রচার চালিয়েছেন। এ সময় তিনি পায়ে হেঁটে বিভিন্ন স্থানে গিয়ে ধানের শীষে ভোট চান। গত আগের 15 বছর হয়নি, কারণ তারা গোপালগঞ্জকে প্রাধান্য দিতে চেয়েছে, সেই জন্য ফরিদপুর বঞ্চিত হয়েছে, নিগৃহীত হয়েছে। ফরিদপুরের নামে তারা বিভাগ করতে চায়নি, এখানে পদ্মা নাম করতে চেয়েছে। তো এখন ইনশাল্লাহ সময় এসছে, সরকার পরিবর্তনের সাথে সাথে আমরা বিভাগ ঘোষণা করব। হযরত শাহ সুলতানের মাজার জিয়ারত করে বগুড়া 2 আসনের প্রচারণা শুরু করেন জাতীয় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। আমি একটা দেশেই লড়াই করছি, যেরকম বিরুদ্ধে লড়াই করছি, সেরকম একটা গণতান্ত্রিক দেশ কল্যাণ রাষ্ট্রের লড়াই। এই লড়াইয়ে আমি একা চাই, আমরা সবাই আছি। লক্ষ্মীপুরে ভোর থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন আসনের প্রার্থীরা। পরস্পরের বিরুদ্ধে নানা অভিযোগ পাল্টা অভিযোগ করছেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। 10 দলীয় জোটের প্রার্থীকে সমর্থন দিয়ে নারায়ণগঞ্জ 3 আসনে জামায়াতে ইসলামের প্রার্থী ডক্টর ইকবাল হোসেন ভুইয়া নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। রবিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তিনি এমন ঘোষণা দেন। জামায়াত ইসলামী কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত এবং 10 দলীয় জোটের সিদ্ধান্তের প্রেক্ষিতে নারায়ণগঞ্জ 3 আসন থেকে বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের ডক্টর ইকবাল হোসেন ভুইয়া আজকে থেকে ফরমালি সরে দাঁড়ালেন। নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় দলের 15 জন আহত হয়েছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরা হবে, জোর দেওয়া হবে কর্মমুখী শিক্ষা, নারী কল্যাণ, কৃষি উন্নয়ন ও খাল খনন কর্মসূচিতে। রবিবার চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ডে নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এসব কথা জানান। তিনি বলেন, দেশের মানুষ অর্থবহ পরিবর্তনের অপেক্ষায় রয়েছে।
2 দশক পর বন্দরনগর চট্টগ্রামে তারেক রহমানের জনসভা, পলো গ্রাউন্ডের বিশাল মঞ্চে বিএনপির চেয়ারম্যান। তার সফর ঘিরে ঐতিহাসিক এই ময়দানে জনতার ঢল নামে। রবিবার ভোর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা। সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। দুপুরের আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। সমাবেশের শুরুতে বিএনপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। তারা বলেন, চট্টগ্রাম থেকে ধানের শীষের জোয়ার শুরু হবে। প্রধান অতিথি তারেক রহমান বলেন, চট্টগ্রামের সঙ্গে তার পরিবারের গভীর সম্পর্ক রয়েছে। এই নগরের সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। বিএনপির চেয়ারম্যান বলেন, বিগত সরকার মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছিল। জনগণ এখন পরিবর্তন ও অধিকার চায়। বিএনপি ক্ষমতায় গেলে কর্মমুখী শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাত উন্নয়ন, নারীদের স্বাবলম্বী করা ও জলবদ্ধতা দূরীকরণে খাল খনন সহ নানা পরিকল্পনার কথা তুলে ধরেন এই নেতা। আমরা আপনাদের ভোটের মাধ্যমে সরকারের মতো সক্ষম হয়ে আমরা সমগ্র বাংলাদেশে খাল কাটা কর্মসূচি চালু করতে চাই। আপনারা কি খাল কাটবেন আমার সাথে? ইনশাআল্লাহ আমরা সকলে কোলা দিয়ে খাল খনন শুরু করবো। খাল খনন যাতে করে এই দেশে জলাবদ্ধতা, বন্যা সমস্যা সব কিছু আমরা দূর করতে পারি। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কঠোর হবেন বলে জানান বিএনপি চেয়ারম্যান। আমরা যেসব পরিকল্পনা গ্রহণ করেছি সেই সব পরিকল্পনার মধ্যে কেউ যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করে বা দুর্নীতির মাধ্যমে সেটিকে বাধাগ্রস্ত করেন তাদেরকে কোনো ছাড় দেব না। যে কোনো মূল্যে আমাদের বিএনপি সরকার দুর্নীতির ত্রুটি চেপে ধরবে। এই ত্রুটি হচ্ছে আমাদের কমিটমেন্ট। পলো গ্রাউন্ডের সমাবেশ শেষে ফেনীর উদ্দেশ্যে যাত্রা করেন তারেক রহমান। দীর্ঘ বিরতির পর চট্টগ্রামের এই মাঠে জনসমাবেশে অংশ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, কর্মসংস্থান সৃষ্টি ও নানামুখী উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে চট্টগ্রামবাসীর কাছে ভোট চাইলেন তিনি। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, পলো গ্রাউন্ড মাঠ, চট্টগ্রাম। ভোট ও কথা বলার অধিকার কেড়ে নিতে একটি দল ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রবিবার সন্ধ্যায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় এই মন্তব্য করেন তিনি। 2024 সালের 4 আগস্ট ফেনীতে অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারম্যান। জনসভায় ফেনী জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের 13টি সংসদীয় আসনের পদপ্রার্থীরা উপস্থিত ছিলেন। ধানের শীষকে নির্বাচিত করতে হবে। বিগত 15 বছর যেমন আপনাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল জোর করে, এখন যখন আবার গণতন্ত্রের ভিত্তি, গণতন্ত্রের চলার পথ শুরু হয়েছে, তখন একটি মহল কিন্তু ষড়যন্ত্র শুরু করেছে। সংসদ নির্বাচনে দুর্বৃত্তরা ভোটের বাক্সে হাত দিলে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রবিবার ঢাকা মহানগর দক্ষিণের 4টি আসনে নির্বাচনী জনসভায় তিনি আরো বলেন,
দায়িত্ব পেলে সামাজিক নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিতের পাশাপাশি দুর্নীতি, চাঁদা ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তুলবে জামায়াত। ঢাকা মহানগরী দক্ষিণের আওতাভুক্ত ঢাকা ৪, ঢাকা ৫, ঢাকা ৬ ও ঢাকা ৭ সংসদীয় এলাকায় জনসভা করে নির্বাচনী প্রচারণা করেছে জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনী জোট। রবিবার সকালে ঢাকা ৪ ও ৫ আসনে প্রচারণার অংশ হিসেবে রাজধানীর গ্যান্ডারিয়ার ধূপখোলা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন জামায়াতের আমির শফিকুর রহমান। এই সময় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, ১১ দলীয় ঐক্যজোট নির্বাচিত হয়ে দায়িত্ব পেলে সামাজিক নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতি, চাঁদা ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তুলবে। তারা আমাদের সন্তানদেরকে সোনার সন্তান হিসাবে, খাঁটি মানুষ হিসাবে গড়ে তোলার কর্মসূচি নিতে পারেননি, যার কারণে আজকে আমরা দেখি সমাজে বিভিন্ন ধরনের বিপর্যয়, বিশৃঙ্খলা। আমরা দেশবাসীকে আশ্বাস দিচ্ছি, আপনাদের ভালোবাসা, সমর্থন এবং ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের সুযোগ পেলে আমরা এই সামাজিক দায়িত্বগুলো পালন করব। আগামী নির্বাচনে জামায়াত নয় ১৮ কোটি মানুষের বিজয় দেখতে চান জামায়াতের আমির। ১২ তারিখে ব্যালট পেপারে দুর্বৃত্তরা হাত দিলে তাদের প্রতিহত করার হুঁশিয়ারি দেন তিনি। আমি আমার দলের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলেছি, আমরা বাংলাদেশ জামাতে ইসলামীর বিজয় চাই না, আমরা চাই ১৮ কোটি মানুষের বিজয়। এরা যৌবন পেয়েছে কিন্তু ভোটের অধিকার পায় নাই, বিপাশার্থ হয়ে ১২ তারিখের জন্য অপেক্ষা করছে। ১২ তারিখে কোনো দুর্বৃত্ত এই যুব সমাজের ভোটে যদি হাত দিতে চায়, সেই হাতকে ঘুরিয়ে দিতে হবে। দেশবাসী আর কোনো ফ্যাসিবাদী শাসন দেখতে চায় না উল্লেখ করে জামায়াতের আমির আরো বলেন, আগামী ১২ তারিখের ভোট হবে আজাদির পক্ষে। নির্বাচনে হ্যাঁ ভোটে বিজয়ী হলে পুরো বাংলাদেশ জিতবে বলে মন্তব্য করেন তিনি। হ্যাঁ মানে আজাদি, না মানে গুলাম। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণ ও নিরাপত্তাকে বিপন্ন করছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সরকার বলছে, ওই বক্তব্যে বাংলাদেশের সরকার উৎখাত এবং আসন্ন জাতীয় নির্বাচনকে ভণ্ডুল করার উদ্দেশ্যে সহিংসতায় উস্কানি দেওয়া হয়েছে। রবিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই কথা বলা হয়। এতে বলা হয়েছে, মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত পলাতক শেখ হাসিনাকে ২৩ জানুয়ারি নয়াদিল্লিতে একটি প্রকাশ্য অনুষ্ঠানে বিবৃতি দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এতে বাংলাদেশের সরকার ও জনগণ বিস্মিত ও হতবাক হয়েছে। আওয়ামী লীগ ও সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে লেখালেখি করায় গুমের শিকার হওয়ার অভিযোগ করেছেন সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ সাক্ষ্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। হাসিনুর রহমান জানান, ২০১৮ সালে তাকে গুম করা হয় এবং ডিজিএফআইয়ের জিআইসি সেলে দীর্ঘ সময় বন্দী রাখা হয়। জিআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় সাক্ষী হাসিনুর রহমান। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান মোট ১২ জন সেনা কর্মকর্তাকে আসামি করা হয়েছে। এদিকে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়েছে। সরকার আওয়ামী লীগ বা ছাত্রলীগ নয়, অপরাধীদের জামিনের বিরুদ্ধে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার সচিবালয়ে কৃষির সার্বিক ব্রিফিংকালে সাংবাদিকদের তিনি আরও বলেন, সকল প্রশ্নের উত্তর প্রদানে তিনি দায়বদ্ধ না। না, আমি কৃষি ছাড়া কোনো উত্তর না, না স্বরাষ্ট্র ছাড়া আমি ডাকবো, আমি কি না 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 আমি দায়বদ্ধ না। আমি আজকে কৃষির জন্য ডাকছি। ছাত্রলীগ আওয়ামী লীগের ভিতরে জামিন দেওয়া না, ক্রিমিনালদের জামিন দেওয়ার ভিতরে। কর্ণফুলী টানেল, পায়রা বন্দর ও পদ্মা সেতুর মতো অযাচিত প্রকল্পের জন্য সরকারের বড় দায় তৈরি হয়েছে। টাকার অবমূল্যায়ন হয়েছে, আইএমএফের কাছ থেকে বড় ঋণ নিতে হয়েছে, আর এসবের প্রভাব পড়ছে নিত্যপণ্যের বাজারে। রবিবার সচিবালয়ে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্ক ফোর্সের সভা শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এসব কথা বলেন। তিনি বলেন, আসন্ন রমজানে কিছু কিছু পণ্যের দাম কমবে, কারণ গত করে চেয়ে এবার নিত্যপণ্য 40% বেশি আমদানি করা হয়েছে। নানা কর্মসূচিতে স্প্রিং সেশনের নবীন ছাত্রীদের বরণ করেছে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি। দিনব্যাপী আয়োজনে ছিল নাচ, গান ও পিঠা উৎসব।
শনিবার সকালে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি ক্যাম্পাসে স্প্রিং 2026 সেশনে ভর্তি হওয়া নতুন ছাত্রীদের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নাচ, গান ও পিঠা উৎসব সহ নানা কর্মসূচি ছিল। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। নতুন শিক্ষার্থী ও অভিভাবকদের আনন্দ ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে। এই সময় আমরা সবাই একসাথে হই, অনেক মজা করি। ট্রেডিশনগুলো যাতে হারিয়ে না যায় এটার জন্য সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি সবসময় সব ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করে থাকে। এরকম একটু উৎসবমুখর পরিবেশ আসলে আমাদেরকে পড়াশোনার প্রতি আরো বেশি উজ্জীবিত করে। কর্মসূচি উদ্বোধন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিএসি বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর ডক্টর মোহাম্মদ কায়কোবাদ। সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর পারভিন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী জাহেদুল হাসান। নারীরা যদি শিক্ষা গ্রহণ না করে, উচ্চ শিক্ষা গ্রহণ না করে, তাহলে কিন্তু সেই রোলটা তারা করতে পারবে না। যতই তাকে বাড়ি দেন, টাকা পয়সা দেন, যা দেন, সেগুলো কোনোটাই স্থায়ী না। কিন্তু এই যে একটা ডিগ্রি তার কাছে থাকবে, এইটা কিন্তু তার সবচেয়ে মূল্যবান সম্পদ। প্রথম দিকে যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শুরু হয় তার মধ্যে একটি বেগজাদি মাহমুদা নাসির, ইনি একজন মহিয়সী নারী ছিলেন। শিক্ষাকে তার জীবনের ব্রত হিসাবে নিয়েছিলেন এবং তার উদ্যোগে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। নতুন শিক্ষার্থীদের বরণের পর অতিথিরা পিঠা উৎসব উদ্বোধন করেন। সোহাগ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু বিবিসির প্রখ্যাত সাংবাদিক স্যার মার্ক টালি মারা গেছেন। রবিবার বিকেলে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মার্ক টালির মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন তার সাবেক সহকর্মী ও খ্যাতনামা সাংবাদিক সতীশ জ্যাকব। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 90 বছর। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে বিবিসির দক্ষিণ এশিয়া বিষয়ক সংবাদদাতা ছিলেন মার্ক টালি। মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে বিবিসি রেডিওতে তার পরিবেশিত খবর ছিল মানুষের মুক্তিযুদ্ধের সংবাদ জানার প্রধান উৎস। আন্তর্জাতিক মহলে বাংলাদেশের পক্ষে জনমত গঠনে তার প্রতিবেদনের ভূমিকা ছিল ঐতিহাসিক। মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে 2012 সালে তাকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করে বাংলাদেশ সরকার। বিবিসির 30 বছরের চাকরি জীবনে তিনি 20 বছর ছিলেন দিল্লি ব্যুরোর প্রধান। 1994 সালে বিবিসি থেকে পদত্যাগ করার পর ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করতেন। মিয়ানমারে 1 মাস ব্যাপী জাতীয় নির্বাচন রবিবার শেষ হয়েছে। সামরিক জান্তা পরিচালিত এই ভোটে সেনাবাহিনী পন্থী প্রভাবশালী দল বিপুল বিজয়ের পথে রয়েছে। সমালোচকদের মতে এই নির্বাচন কেবল সেনাবাহিনীর ক্ষমতা আঁকড়ে থাকার সময়কালই দীর্ঘ করবে। রবিবার সকালে শুরু হওয়া নির্বাচনের তৃতীয় শেষ ধাপ সারা দেশের বিভিন্ন নির্বাচনী এলাকায় ভোট গ্রহণের মধ্য দিয়ে শেষ হয়। এর মধ্যে সেনাবাহিনীপন্থী দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি 28 ডিসেম্বর ও 11 জানুয়ারি অনুষ্ঠিত 2 দফা নির্বাচনে নিম্নকক্ষের 209টির মধ্যে 193টি এবং উচ্চকক্ষের 78টির মধ্যে 52টি আসনে জয় পেয়েছে। যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে 2 শিশুসহ 3 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ড্রোন হামলা ও গুলিবর্ষণের এসব ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েলি সেনারা যে এলাকা থেকে সরে গিয়েছিল সেখানে ড্রোন হামলা চালানো হয়। এছাড়া খান ইউনিসের দক্ষিণে কিজান আল নাজ্জার এলাকায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শীত মৌসুম শুরুর পর থেকে গাজায় অন্তত 10 শিশু হাইপোথার্মিয়ায় মারা গেছে। গত বছরের 10 অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল এখনও হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলায় অন্তত 481 জনের প্রাণ গেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবুধাবিতে ইউক্রেন রাশিয়ার দ্বিতীয় দফার আলোচনা শেষ হয়েছে কোনো চুক্তি ছাড়াই। পরবর্তী বৈঠক 1 ফেব্রুয়ারি আবুধাবিতে হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই শুক্র ও শনিবার আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত হয় 3 পক্ষের শান্তি আলোচনা। যুক্তরাষ্ট্র সমর্থিত শান্তি কাঠামোর মূল উপাদানগুলো বৈঠকে প্রাধান্য পায়। তবে কেন্দ্রবিন্দু ছিল যুদ্ধ শেষ করার সম্ভাব্য শর্ত এবং দনবাসের বিতর্কিত অঞ্চলগুলোর ভবিষ্যৎ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আলোচনাকে গঠনমূলক বলে আখ্যা দিয়েছে।
বৈঠকের আগে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 4 ঘন্টার বৈঠক করেন যুক্তরাষ্ট্রের দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। যুক্তরাষ্ট্র জুড়ে ভয়াবহ তুষারঝড়ে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছেন লাখো মানুষ এবং 17টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তুষারপাত ও বরফের কারণে বাতিল করা হয়েছে প্রায় 13,000 ফ্লাইট। নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় 14 কোটি মানুষ শীতকালীন ঝড়ের সতর্কতার আওতায় রয়েছে। এদিকে ফিলাডেলফিয়া ও হিউস্টনে সোমবার স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। আর নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়, মিসিসিপি বিশ্ববিদ্যালয় সহ দক্ষিণাঞ্চলের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ক্লাস বাতিল করেছে কর্তৃপক্ষ। এবারে জানিয়ে দেব খেলার খবর। প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। মালদ্বীপকে 14-2 গোলে হারিয়ে শিরোপা জিতেছেন সাবিনা খাতুন কৃষ্ণারা। দক্ষিণ এশিয়ার 7টি দেশ নিয়ে আয়োজিত লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে 6 ম্যাচে সর্বোচ্চ 16 পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় স্থানে থাকা ভুটানের পয়েন্ট 5 ম্যাচে 11। ব্যাংককের টুর্নামেন্টের শেষ দিনে বাংলাদেশ ড্র করলেই চ্যাম্পিয়ন হতো, তবে এই ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে তারা। মেয়েদের পাশাপাশি ব্যাংককে চলছে ছেলেদের প্রথম সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ। 5 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে এরই মধ্যে শিরোপা নিশ্চিত করেছে মালদ্বীপ। বাংলাদেশ 6 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে পঞ্চম হয়ে টুর্নামেন্ট শেষ করেছে। টি-20 বিশ্বকাপ বর্জনের আলোচনার মধ্যে 15 সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সালমান আগার নেতৃত্বাধীন দলটিতে রাখা হয়েছে সাবেক অধিনায়ক বাবর আজমকে, তবে নেই মোহাম্মদ রিজওয়ান। রবিবার সকালে লাহোরে সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন পিসিবির নির্বাচক দলের সদস্য আকিব জাভেদ। তার সঙ্গে ছিলেন অধিনায়ক সালমান ও কোচ মাইক হেসন। ঘোষিত দলে থাকা অধিনায়ক সালমান, ফাহিম আশরাফ, খাজা নাফি, সালমান মির্জা, সাইফজাদা ফারহান ও ওসমান তারিক প্রথমবারের মতো বিশ্বকাপের দলে ডাক পেলেন। সূচি অনুসারে আগামী 7 ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে পাকিস্তানের বিশ্বকাপ অভিযান শুরু হবে। এই গ্রুপে পাকিস্তানের সঙ্গে আছে ভারত, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। আসন্ন নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে কমিশন, বিদেশি কূটনীতিকদের জানালেন সিইসি। নির্বাচিত হলে কঠোর হাতে দুর্নীতি দমন করবে বিএনপি, চট্টগ্রামের জনসভায় প্রতিশ্রুতি তারেকের। দুর্বৃত্তরা ভোটের বাক্সে হাত দিলে প্রতিহত করা হবে, ঢাকায় নির্বাচনী সমাবেশে জামায়াতের আমির। শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের গণতন্ত্র উত্তরণ ও নিরাপত্তাকে বিপন্ন করছে পররাষ্ট্রের বিবৃতি। এই ছিল এখনকার মতো, আর এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।